ডাকসু নির্বাচনের প্রচারণার সময় মোটামুটি শেষের দিকে চলে এসেছে। ডাকসুর যে একটি মর্যাদা, সেই ডাকসুর মর্যাদা এখন যতটুকু না আছে তার চেয়ে বেশি বিগত সময়ে ছিল। কিন্তু আজকের এই অবস্থার পিছনে কিন্তু ২০১৯ সালের ডাকসু দায়ী। ডাকসু নির্বাচন নিয়ে খবর সংযোগের আয়োজনে আপনাদের স্বাগতম। আমার সঙ্গে আছেন মাহিন সরকার। কথা বলবো তার সঙ্গে। মাহিন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। এই যে ডাকসু নির্বাচন সনিকটে চলে আসছে, কেমন প্রচারণা করছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, ডাকসু নির্বাচনের প্রচারণার সময় মোটামুটি শেষের দিকে চলে এসেছে। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাড়া ভালো পাচ্ছি, কেননা যতজন প্রার্থী আছেন তার মধ্যে যদি তুলনা করা হয়, আমি তুলনামূলক বেশ ভালোই পরিচিত, আগে থেকে পরিচিত। তো সেই জায়গা থেকে আমার তো অ্যাডভান্টেজ আছেই। তার উপরে আমি যেহেতু হলের আবাসিক শিক্ষার্থী, আমি হল পাড়াতে আমার একটা ভালো অবস্থান রয়েছে। এছাড়াও অন্যান্য যে হলগুলো রয়েছে, ছেলেদের হল, সেখানেও ভালো অবস্থান রয়েছে। মেয়েদের মধ্যেও তাদের আমাকে নিয়ে কৌতূহল রয়েছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি ভালোই একটা অবস্থান রয়েছে। প্রচারণা আরও গতি বাড়ানো যায় কিনা সেদিকেও আমি খেয়াল রাখছি। এই তো। আপনি ডাকসু নির্বাচনের নির্বাচন প্রার্থী হওয়ার পরে একটি দল থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন। সেই জিনিসটা আসলে কোনো প্রভাব পড়ছে কিনা ডাকসু নির্বাচনে? না, এখানে এই এটা কিন্তু সবাই পজিটিভলি নিয়েছে। কারণ আপনি জাতীয় রাজনীতি ছেড়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি ভাবছেন। এটি তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে কখনো দেখা গেছে কিনা কেউ দেখেনি। তো সেই জায়গা থেকে তারা পজিটিভলি নিচ্ছে এবং তারা আমার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা জানিয়েছে এবং অনেকে সরাসরি প্রত্যয় একেবারে ব্যক্ত করে দিয়েছে যে আমাকেই তারা ভোটটি দেবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটি আসলে দিন শেষে হারানোর কোনো বিষয় নয়, এটি বরঞ্চ একটি অর্জনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসলে ক্যাম্পাসের পরিবেশটা কেমন মনে হচ্ছে? এই যে দীর্ঘ ৬ বছর পরে যে ডাকসু নির্বাচন হচ্ছে, এই ক্যাম্পাসের পরিবেশটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখুন, ক্যাম্পাসের পরিবেশটা এখনও আগের চাইতে অনেক বেশি উন্মুক্ত এবং ক্যাম্পাসের পরিবেশ এখন সবাই আগের চেয়ে অনেক বেশি তার মনের ভাব প্রকাশ করতে পারছে। সব কিছু মিলিয়ে একটি আনন্দঘন পরিবেশ রয়েছে। তো আসলে ডাকসুর যে একটি মর্যাদা, সেই ডাকসুর মর্যাদা এখন যতটুকু না আছে তার চেয়ে বেশি বিগত সময়ে ছিল। কেননা বিগত সময়ে আসলে ডাকসু হতোই না, বা আমরা যখন ফার্স্ট ইয়ারে এসেছি তখন আমরা ডাকসু পেয়েছিলাম ২০১৯ সালে। তো সেই সময় গণরুম, গেস্ট রুম, এর মধ্যে আসলে ডাকসু আমাদের জন্য আশার আলো হয়ে এসেছিল। যদিও প্রার্থীরা তাদের দেওয়া ইশতেহারের কোনোটিই বাস্তবায়ন করতে পারেননি, কিন্তু তারপরও ওই ডাকসুর ফলেই কিন্তু আমরা যারা ছিলাম আমরা কথা বলতে পারতাম এবং আমি মাহিন সরকার তারপরেই কিন্তু রাজনীতিতে যে তার অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিজম সেটি কিন্তু শুরু হয়। তো সেই জায়গা থেকে আজকের এই অবস্থার পিছনে কিন্তু ২০১৯ সালের ডাকসু দায়ী। তো এখন যারা আছে প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী, তারা এসেই তো সিট পেয়ে যাচ্ছে। তারা তাদের জায়গা থেকে কিভাবে দেখছে এটা আসলে তারাই একমাত্র ভালো বলতে পারবে। তারপরে তারা আসলে ডাকসু নিয়ে অনেক বেশি উৎফুল্ল, কেননা তাদের অনেকের জীবনের প্রথম ভোট শুধু ডাকসুতে নয়, এটি আসলে তারা জীবনের প্রথম ভোটটি দিতে যাচ্ছে। এটি নিয়ে তাদের ভালো উচ্ছ্বাস রয়েছে। গণ অভ্যুত্থানের পরে যে ক্যাম্পাসে পরিবেশ থাকা দরকার সেটি বিদ্যমান রয়েছে, তবে প্রশাসনের গাফিলতির কারণে ডাকসুতে আসলে বেশ কিছু জটিলতা দেখা দিচ্ছে। আমরা দেখেছি গণ অভ্যুত্থানে আপনার বেশ ভূমিকা ছিল এবং ছাত্রদের জন্য, আপনার ছাত্রছাত্রীদের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। আসলে নতুন করে কোনো ইশতেহার আছে কিনা আপনার ছাত্রদের জন্য, নতুন করে কোনো কাজ করবেন আসলে নির্বাচিত হওয়ার পরে এরকম? দেখুন, সবাই ইশতেহার দিয়েছে এবং ইশতেহারগুলো কিন্তু কাছাকাছি। এখানে তার বাইরে যেটা এক্সেপশনাল বা যেটি হওয়া দরকার ছিল ৫ আগস্টের পরে, সেটি আমি করার চেষ্টা করব। কেননা আমাদের একটি ঐতিহাসিক যাত্রা রয়েছে গত বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত, এবং সেখানে সেই পরিচয় কিন্তু আমরা বহন করি। তো সেই জায়গা থেকে একটি কাজ যেটি করা হয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এটিকে দায় অনুভব করেন, সেটি হলো আমাদের যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি রয়েছে, এইটাকে মিনিমাইজ করা বা একটি সংস্কার আনা এইখানে। তো সেই জায়গা থেকে ৫ আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার যেটি করতে পারতো, সেটা সর্বদলীয় ব্যানার হিসেবে তারা সকল রাজনৈতিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে
একটি কাঠামোগত সংস্কার আনতে পারতো। ফলশ্রুতিতে ক্যাম্পাসে আর এরকম হানাহানি বা ক্যাম্পাসে হলে হলে যে কমিটি দেওয়া, এই পরিস্থিতি আর উদ্ভূত হতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাই তার পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছে। পূর্বের অবস্থায় যদি আপনি ফেরত যান, তাহলে ছাত্রদের এত রক্ত দেওয়ার মানে কি? সেই জায়গা থেকে আমি সপ্তম দফার প্রতি সবসময় দায় অনুভব করি, এবং আমি বিশ্বাস করি যে যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার পারেনি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ব্যানারের একজন ক্ষুদ্র অংশীদার হিসেবে আমি এই কাজটি করে যাব, যদি আমি জিএস পদে নির্বাচিত হতে পারি। এবং একটি সর্বদলীয় ফোরাম থাকবে, সেই ফোরামে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গ থাকবেন, এবং যারা প্রার্থী হয়েছেন কিন্তু নির্বাচিত হতে পারেননি তারাও থাকবেন। তারা থেকে তাদের যে একটি তাদের প্রস্তাবনা, সেই প্রস্তাবনা দেবেন। সেই প্রস্তাবনার আলোকে যেখানে যেখানে ঐক্যমত পোষণ করা হবে অধিকাংশের, সেখানে কাঠামোগত সংস্কার হবে। যেমনটি ঐক্যমত কমিশন করছে বর্তমানে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, আমি সেটি ক্যাম্পাস রাজনীতির ক্ষেত্রে করতে চাই। একই সাথে তারা বিরোধী দলীয় সংসদ হিসেবে কাজ করবে। আমি যদি জিএস হতে পারি, তাহলে তো দেখা যাবে যে আমি যেটি ইশতেহার দিয়েছি সেটি যদি বাস্তবায়ন না করি, সেখানে আমার কোনো দায়বদ্ধতা নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইন কানুন বা কাঠামো, সেখানে আসলে আমার জবাবদিহিতার কোনো সুযোগ নাই। অর্থাৎ একজন প্রার্থী যদি নির্বাচিত হয়, তারপরে সে কিন্তু যদি বলে যে আমি কি বলেছি এটা আমি ভুলে গেছি, সেখানে সেই সুযোগ রয়েছে। কিন্তু যদি বিরোধী সংসদ প্রতিষ্ঠিত থাকে এবং আমার ক্ষমতাকে যদি চ্যালেঞ্জ করা হয়, তাহলে কিন্তু আমি সবার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকব। তো এটি আমার একটি অন্যতম অঙ্গীকার, যেন ক্যাম্পাসে আর কখনো রক্তপাত না হয়, এবং ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি নিয়ে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থাকে একেবারে আমূল সংস্কার করা, সেটি আমি করে ছাড়বো ইনশাল্লাহ, যদি আমি জিএস পদে নির্বাচিত হতে পারি। এটি আমার ছাত্র রাজনীতি নিয়ে ভাবনা। সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে? সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আসলে 1 বছর সময় আসলে খুবই অল্প। এই 1 বছরের মধ্যে কেউ নির্বাচিত হয়ে অনেক কিছু করে ফেলতে পারবে, এটি কিন্তু কঠিন। আপনাদের বুঝতে হবে যে বাস্তবতা আর যে তাদের প্রতিশ্রুতি, দুটার মধ্যে কতটুকু তারা মিল রাখতে পারছে। তো আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন হোক, কিন্তু 1 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বা কেমব্রিজ হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের বুদ্ধি খাটিয়ে আপনারা অবশ্যই বিবেচনা করবেন বিগত সময়ে আপনাদের পাশে কারা এসে থেকেছে, কারা বিগত সময়ে আপনার সাথে এক ক্যান্টিনে বসে ভাত খেয়েছে এবং এখনও খাচ্ছে। কোনো প্রার্থী যদি বিগত সময়ে আপনারা খুঁজে না পান, কিন্তু এখন এসে তারা মিডিয়া সাথে নিয়ে হোক বা মোবাইল ফোন ক্যামেরা সাথে নিয়ে তারা বসে ক্যান্টিনের মোটা ভাত আর ডাল খাচ্ছে, তাহলে তাদেরকে আপনারা সন্দেহ করুন। কারণ তারা এখন খাচ্ছে বলে সামনেও যে আপনাদের সাথেই থাকবে, বিষয়টি এরকম নয়। তারা হয়তো এসেছে নেতা হতে। তো আপনারা আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী, আমাদের মতোই আপনারা। তো সেই জায়গা থেকে আপনারাও ভাবুন, আপনাদের চিন্তা অনুযায়ী সঠিক প্রার্থীকে ভোট দিন, নির্বাচিত করুন। দ্যাটস ইট। ধন্যবাদ আপনাকে খবর সংযোগের সময় দেওয়ার জন্য।